This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে আর রাজনীতির সেই নোটবুক এখন কিসে ভরা জানেন অঙ্কে 70% আর 30% এর অঙ্ক বুঝলেন না ভোট ব্যাংকেই যায়ছে না দেখুন বঙ্গে বাইনারি রাজনীতি সেই অঙ্ক কষতেই এখন মশগুল সেই কবে থেকে শুরু হয়েছে বলুন তো যখন থেকে বাংলাদেশ উত্তাল হয়েছে তখন রাজনীতি খুঁচিয়ে তুলল কোন ইস্যু রোহিঙ্গা অনুপ্রবেশের কথা আর এই সেদিন সরস্বতী পুজো সেখানেও তো আমরা ওরার রাজনীতি দেখলো বাংলা দল নিয়েও চললো সেই একই রাজনীতি আর এবার সামনে আসছে রামনবমী হাতে টাটকা গরম ইস্যু ভালো করে রামনবমী করবেন আমিও থাকবো মাঠে গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল 1000 মিছিল হয়েছিল এবারে 2000 মিছিল হবে 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে রোজ রোজ অঙ্ক কষেই সলতে পাকাচ্ছে বাংলার রাজনীতি ওই যে ওরা থাকে ওধারে সেই পথে হেঁটেই 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক নবমী যারা পালন করবেন তারা পালন করবেন তো সেটা তো কোনো কথা নয় রামনবমী পালিত হবে না তা তো হয় না এখানে 1 কোটি হিন্দু কোনো অনুমতি নেবেন না নো নিড এনি পারমিশন কাদের কি ইচ্ছা আমি জানি না কিন্তু ঈশ্বরের ইচ্ছা রমজান মাসেই দোল হোলি হবে ঈশ্বরের ইচ্ছা যে গুড ফ্রাইডে লেন্থটাও শুরু হবে এটা ঈশ্বরের ইচ্ছা হিন্দু তার তোহার মানাবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার নামলে কি করবো আমি সব কি জবাব দেবো 1 কোটি নামবে না 10 কোটি নামবে এটা কাদের নামতে বলছেন যারা নামবে তারা তো নামবেই নিশ্চয়ই নামবেন তারা পুজো করবে রামনবমীর পুজো করবে जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा রাজনীতির চড়া সুর সবই কি ভোটের লাগিয়া অঙ্ক কষতে ব্যস্ত আমাদের এখানকার রাজনীতি আর ভোট রাজনীতির সেই রঙই কি রাঙা হয়ে উঠছে একেবারে অঙ্ক কষে রঙে ভরে গেছে আর রং হারাবে না কিছু মানুষকে দেখে আপনারা ভাবেন কিন্তু বেশিরভাগই মানুষই ভালো বাংলার সব মানুষই সাম্প্রদায়িক নয় মমতা ব্যানার্জির স্টেটমেন্ট ওনার রাজনীতি তারই প্রতিফল পশ্চিমবাংলায় আজকে এই ধরনের সাম্প্রদায়িক টেনশন হচ্ছে চিরদিন উনি মুসলিম তোষণ করে রাজনীতি করে এসে তার থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন তো অন্যরা যদি তার প্রতিক্রিয়া দেয় বা তাকে দেখে অনুকরণ করে তা চিন্তা করছেন সম্প্রীতি না সাম্প্রদায়িক কোন খাতে বইছে বাংলার রাজনীতি দিলীপবাবু বলছেন এটা রাজনীতির প্রতিক্রিয়া মানে এখন যা হচ্ছে আর প্রতিক্রিয়া থাকলে ক্রিয়াও থাকবে আর সেখানেই ভোট অঙ্ক খুঁজছে রাজনীতি মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো বিরোধী দলনেতার মন্তব্যে উত্তাপ বাড়ল রাজনীতিতে সেই উত্তাপ বয়ে গেল বিধানসভার অন্দরে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন চেয়ারে বসে দেশ ভেঙে দেওয়া কাম্য নয় আপনারা ধর্মীয় কার্ড খেলেন কোনো জাতি ধর্ম ও জনজাতিকে আক্রমণ করা উচিত নয় চ্যাংদোলা মন্তব্যে সরগরম রাজনীতি দলের সকালে তারই উত্তর দিলেন দিলীপ ঘোষ রাজনীতি অনেক রকম ট্রিটমেন্ট আছে বিভিন্ন কারণেতে আমার মনে হয় সাধারণ মানুষ সতর্কভাবে দেখা উচিত সবকিছু অনেক কিছু বলেন মুখ্যমন্ত্রী অনেক উল্টাপাল্টা কথা বলেন তো কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত না উচিত সাধারণ মানুষকে ভাবা উচিত পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন দিলীপ বাবু আর সেদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন ধর্মের নামে জালিয়াতি করবেন না আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না আমরা তো 79% হিন্দুকে টিকিট দিই চিরদিন উনি মুসলিম তোষণ করে রাজনীতি করে এসে তার থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন তো অন্যরা যদি তার প্রতিক্রিয়া দেয় বা তাকে দেখে অনুকরণ করে তা চিন্তা করছেন ভোট ব্যাংকের আমরা ওরা বিভাজনের চড়া রাজনীতি এই দোল নিয়ে নামাজ নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি বাংলায় এই সমস্যাগুলোকে তৈরি করা হচ্ছে কৃত্রিম সমস্যা করা হচ্ছে তার একটাই কারণ বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন ফিরহাদ সাহেবের মুখে চৈতন্যের প্রেমের বাণী হুমায়ুন কবির সেই কথাটা শুনতে পাচ্ছেন কি
ইতিমধ্যেই দল তাকে শোকজ করেছে কিছু কটু মন্তব্যের জন্য। বিতর্কিত মন্তব্য তো অবশ্যই, তবে হুমায়ুন কবির ভাঙলেও মচকাবেন কি? আজিয়ে বসন্তে ভরতপুরের বিধায়কও বেশ চালাইয়া খেলিতেছেন। যে কথা বলেছে মঙ্গলবার, সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, ঘিরে রেখে দেবো। ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আমরা তার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে একটি শোকজ নোটিশ দিয়েছি। যে ওনার মৌলবী হয়ে যাওয়া উচিত। উনি তাহলে দল করতে, হুমায়ুন কবির যদি দলের কথা না ভাবে ধর্মের কথা ভাবেন তো মৌলবী হয়ে যান, মৌলবী হাকিমের মতো ধর্ম প্রচার করুন। রাজনীতি কেন করতে এসছেন? সেটা কি বলছেন দিলীপ বাবু, সেই নিয়ে আমাদের ব্যস্ততা নেই। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তেমন ব্যস্ততা নেই, ওদিকে আবার খুব ব্যস্ত শওকত মোল্লা। কেন দেখুন। বাংলার একজন গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক একটা দলবদল নেতা, যে গত 4 দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছে, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমি ওকে বলি, আগে 26 সালে ভোটে জিতে এসো, তবে তুমি ছুঁড়ে ফেলে দেবে বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, বাংলার মা বোনেরা তোমার মুখে আগামী দিনে ঝামেলাকারী ঘষে দিয়ে উচিত শিক্ষা দেবে। সব কথা 21-এর আগেও বলেছে, মানুষ তার উত্তর দিয়েছে, এবারেও মানুষ তার উত্তর দেবে, মানুষ তার উত্তর দেবে। আমি এই ধরনের অর্বাচীনদের কথা শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই না। আজকে দোল পূর্ণিমা এইসব নাম মুখে আনলে ওটা শরীর অপবিত্র হবে। ভুলতে পারি নিজের নাম, ভুলবো না এখন নন্দীগ্রাম। একসময় স্লোগান তুলেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-র পরিবর্তনের জয়ে অন্যতম মাইল ফলক ছিল সিঙ্গুর এবং অবশ্যই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম এখন নন্দীগ্রামেই আছে, তবে আন্দোলনের কৃতিত্ব কার তা নিয়ে টানাটানি অনেক দিন থেকেই চলছে, আবার শুরু হয়েছে। সেখানে যুযুধান শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই চলছে এই টানাপোড়েন, আজও চলল। নন্দীগ্রাম দিবসে আলাদা কর্মসূচি তৃণমূল এবং বিজেপির। গোকুলনগরে শহীদ তর্পণ বিরোধী দলনেতার শহীদ তর্পণ করেছেন বিরোধী দলনেতা। অনেকে ক্ষমতায় এসেছেন, মাটি ছেড়ে আকাশে চলে গেছেন, কিন্তু আমি বা আমরা মাটিতে পা রেখে চলতে চাই। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না, এটা পৃথিবীতে বারে বারে প্রমাণিত হয়েছে। 14ই মার্চ কি হয়েছিল? তৎকালীন শাসকের পুলিশ সঙ্গে চপ্পল পরা বাছাই করা ক্যাডার বাহিনী। শুভেন্দু অধিকারীর মুখে সেদিনের কথা, আর সে কথা বলতে গিয়েই বললেন চটি পড়া পুলিশের কথা। একবার নয়, আবার বললেন বিরোধী দলনেতার মুখে এবার আজকের পুলিশ। শুধু বোতলের পরিবর্তন আজ হয়েছে, মতটা একই আছে। যা আমরা 11-র আগে ফেস করেছি মিথ্যা মামলা, এখনো সমান তালে একইভাবে কেউ গাছ থেকে পড়ে যাক, কেউ বাস থেকে পড়ে যাক, কেউ জলে ডুবে মারা যাক। শুভেন্দু অধিকারীর মুখে পুলিশ, আবার তৃণমূলের শেখ সুফিয়ানের মুখেও পুলিশ। কেন? পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির পদলেহন করছেন, বিজেপির দালালি করছেন। পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো 10টার মধ্যে তাদের সভা শেষ হবে, তারপরে আমরা বাফার টাইম থাকবে তার 1 ঘন্টা, তারপরে আমরা শুরু করব। তারা 10:45-এ শেষ করেছে, পুলিশ বাক্য লাভ করতে পারেনি। পুলিশ শুভেন্দু অধিকারীর চাটুগিরি করছে। তাহলে তাল কাটলো সেই পুলিশেই? তৃণমূলের নেতা কে চেনে না তাকে? গোটা রাজ্য চেনে তাকে, শেখ সুফিয়ান। তার কাঠগড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ। 2006 সালের সেপ্টেম্বর মাস থেকে প্রয়াত নেতা যাকে খুন করা হয়েছে, জননেতা নিশিকান্ত মণ্ডল, তিনি আন্দোলন শুরু করেছিলেন সোনাচূড়া অঞ্চল কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটির নাম দিয়ে। পরবর্তীকালে 4 জানুয়ারি 2007
নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠিত হয় এবং আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা ভূমিচ্ছেদ প্রতিরোধ, আমরা ক্ষমতায় নেই। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি রাজনীতি করে না, এটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রেসিডেন্ট আমি। আমাদের দায়িত্বে এই আন্দোলন হয়েছিল, আমাদের দায়িত্বে শহীদ দিবস পালন হবে। আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি, আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন। আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই, কিন্তু শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। বিজেপিকে ফর নাথিং দিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আন্দোলন করেছিল নন্দীগ্রামে, আপামর জনগণ রাজ্যবাসী জানে বিজেপি এখানে কোনো ভূমিকা ছিল না। আজকের বিজেপিকে এখানে শহীদ বাড়িতে মালা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ততক্ষণে পথে হলো দেরি। শুভেন্দু অধিকারী শহীদ স্মরণ করে তখন চলে গেছেন। শুদ্ধকরণে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। সভার বেদি ধোয়ানো হলো, কালো পতাকাও নামিয়ে দেওয়া হলো। মোদ্দা কথা, আগে শহীদ স্মরণ বিরোধী দলনেতার, তারপর তৃণমূলের। সামনেই ২৬-এর বিধানসভা ভোট, তার আগে রাজনীতি স্মরণে নন্দীগ্রাম আর টক্করে যুযুধান। সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে। তারা ফুলে ফেপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ে তাদের সবকিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। বাঙালি ঘরে দেখবেন প্রায়শই এই কথাটা ওঠে, জম জামাই ভাগনা, ৩ নয় আপনা। সেই কথাই ফলে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জামাই। শ্বশুর মানে কে জানেন? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই রাজসাক্ষী হতে চলেছেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। আবেদন মঞ্জুরও করে দিয়েছে ইডির বিশেষ আদালত। দুর্নীতি, সেখানে পার্থ চ্যাটার্জির রাজসাক্ষী হলেন তারই জামাই। বলবেন কল্যাণ ভট্টাচার্য? দেখুন, নিজে বাঁচার জন্য হয়েছে, নয়তো রাজসাক্ষী হলে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায়, শাস্তি কমে যায় বা শাস্তি হয় না। সেগুলো শ্বশুর যে বলিদান দিয়ে দিলেন। আমরা বাংলায় বলতাম জম জামাই ভাগনা, কেউ নয় আপনা, প্রমাণ হয়ে গেল আরেকবার। দেখলেন, সুকান্তবাবুও কথাটা বললেন যেটা বাঙালি ঘরে মাঝে মাঝেই উঠে আসে। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী তাঁরই জামাই কল্যাণময়। বদলে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন পার্থবাবুর জামাই। তাহলে ইডির মাস্টার স্ট্রোকে আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাহলে টাকা কার? সেদিন জবাব দিয়েছিলেন অর্পিতা। আমার অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে। টাকার পাহাড় সূত্র ধরে ধরে ইডির নজরে চলে আসে পিংলার একটি বেসরকারি স্কুল। সেই সূত্রেই তদন্তকারীদের সন্দেহে পার্থর মেয়ে জামাই। তাদের নামে রয়েছে একাধিক সংস্থা ও ট্রাস্ট। আর মার্কিন মুলুকে বসে নাকি ওই ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন পার্থর জামাই কল্যাণময়। কালো টাকা সাদা করার খেলা। সূত্রের খবর, সেই কালো সাদার খেলার কথাই নাকি তদন্তকারীদের কাছে ফাঁস করে দিয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পঞ্চম অতিরিক্ত চার্জশিটে এই তথ্য আদালতে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে অভিযুক্ত কল্যাণময়ও। পার্থবাবুর জামাই কল্যাণময় রাজসাক্ষী হতে আবেদন করেছেন বিশেষ ইডি আদালতে। পাশাপাশি নিজের অপরাধ মাফ করে দেওয়ার আবেদনও করেছেন। ইতিমধ্যেই আবেদন মঞ্জুর করেছে আদালত। গোপনে কল্যাণময়ের জবানবন্দির রেকর্ড করার নির্দেশ দিয়েছে কোর্ট। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুরমশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই। সিদ্ধান্ত অনেককে দিয়ে তো করিয়েছে, হয়তো ভাগ অল্প স্বল্প পেয়ে থাকতে পারে, কিন্তু অনেককে দিয়ে করিয়েছে। কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা মানে যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। এসব রাজবাড়ির ব্যাপার বলতে হবে। দেখুন, ভুতুরে ভোটারের কথা আজও বলতে হচ্ছে,
কারণ কোনো উপায় নেই। বিতর্কে জড়িয়েছেন দুই তৃণমূল নেতা। আলিপুরদুয়ারে প্রাক্তনের সঙ্গে সংঘাত বর্তমান তৃণমূল বিধায়কের। জেলায় বস্তা বস্তা ভুয়ো ভোটার, অভিযোগ প্রাক্তন এমএলএ সৌরভ চক্রবর্তীর। 2019, 2021, 2024-এ বিজেপি জিতল কি করে, প্রশ্ন সৌরভ চক্রবর্তীর। 2021 বিধানসভায় বিজেপির সুমন কাঞ্জিলাল কাকে হারিয়েছিলেন জানেন? সৌরভবাবুকে হারিয়েছিলেন। পরে তিনি দল বদলে তৃণমূলে চলে যান। ভুতুরে ভোটেই তৃণমূলের হার হয়েছিল, সাফ কথা সৌরভ চক্রবর্তীর। কে বিপাকে পড়ল তাহলে? সুমন কাঞ্জিলাল। মমতার নির্দেশে ভুয়ো ভোটার খুঁজছেন সৌরভকে হারানো সুমনও। ভুয়ো ভোটার নিয়ে সুমন কাঞ্জিলালকেই আসলে নিশানা করতে চেয়েছেন সৌরভ। ঝাড়খণ্ডেরও প্রচুর ভুয়ো ভোটার আমাদের এখানে আছে, সেটার সংখ্যা কয়েক লক্ষ হবে আলিপুরদুয়ার পার্লামেন্টে। এবং এই যে 19 সালে আমরা যে হেরেছি, 21 সালে যে আমাদের হেরেছি, 24 সালে যে আমরা হেরেছি, এটা ভুয়ো ভোটারের জন্য হেরেছি। রিভিউ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি এই ভুয়ো ভোটারদের কয়েক বস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েক বস্তা ভুয়ো ভোটারের তালিকা নিয়ে আমি ইলেকশন কমিশনের কাছে যাব এবং আমি সেটা প্রশ্ন করব যে 2019, 21 এবং 24-এ বিজেপি জিতল কীভাবে, তার জবাব দিতে হবে। বাতিল হওয়া উচিত। আমি বাতিলের দাবি করছি, অবিলম্বে এই ভুয়ো ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে একই ভোটার তালিকায় এপিক নাম্বার সেম, অথচ ভোটারের নাম আলাদা, কেউ গুজরাটে, কেউ পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষের যে ভোটার তালিকায় তারা দীর্ঘদিন থেকে ভোট দিচ্ছেন, সেই ভোটারের এপিক নাম্বারে গুজরাট বা হরিয়ানায় ভোটার বসে আছে। এই বিষয়টি ভারতবর্ষে জনসমক্ষে আসবার পর রীতিমতন আলোড়ন পড়ে গেছে। চারদিক আজ রঙিন, মানুষ রঙিন, মন রঙিন, জীবনে লেগেছে রং। আর তারই মধ্যে যদি সম্প্রীতির ছোঁয়া লাগে তাহলে তো কথাই নেই, বিশেষ করে এই আবহে। সেই ছবিটাই দেখাবো আপনাদের। দেখাবো মানুষ চাইলে কত কি না সম্ভব। শুধু চাইতে হবে, আমরা ওরা করে নয়, এক হয়ে চাইতে হবে, মানুষ হয়ে চাইতে হবে। রঙের দোলায় মাতোয়ারা এরা, দেখলেনই তো। এই যে এর মধ্যে যে হলুদ টি শার্ট পরা ভদ্রলোকটিকে দেখলেন, তাকে নিয়েই কথা বলবো এবার। তার নাম রহিম শেখ। কোথায় থাকেন? চুচুড়ার তোলাফট। চুচুড়ার তোলাফটের রহিম শেখ। এলাকায় সবার প্রিয় রহিম ভাই। সব কিছুতে পাবেন তাকে, বিপদে আপদে, উৎসবে, সবেতে। এই যেমন বসন্ত উৎসবে ভোর থেকে তিনি পথে। কত দায়িত্ব তার উপর বলুন তো, কত কাজ। এত কিছুর মধ্যে আজ তার আর রোজা রাখা হয়নি, রাখেননি তিনি রোজা, রোজা ভেঙেছেন। কারণ সম্প্রীতির বাঁধন আলগা হতে দেওয়া যায় না, সবাই মিলেমিশে থাকা, এটাই তো মূল মন্ত্র বাঁচার। সেটা রোজা আমাদের এমনি চলছে, রমজান মাস চলছে, আজকের দিনটা বন্ধ রাখা আছে। আজকে যে রাখলেন না তাতে কোনো অসুবিধা? না, অসুবিধার ওটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমরা প্রত্যেক বছরই বেরোই, প্রত্যেক বছরই মিলেমিশে থাকি। এবছর তো বসন্ত উৎসব থাকে না রমজান মাসে? না, রমজান মাসে থাকে না, তখন সুবিধা হয়। এবারে একটু অসুবিধার মধ্যে, তাহলেও আমরা রয়েছি এর মধ্যে, সবাই মিলেমিশে করার জন্য। সবাই মিলে রয়েছি, পাড়ার লোকজন রয়েছে, সবাই আনন্দ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো মিলেমিশে থাকা, এটাই তো মূল মন্ত্র বাঁচার। সেটা রহিম ভাই জানেন এবং মানেন, তাই এই সিদ্ধান্ত। আর এজন্য তিনি পাশে পেয়েছেন গোটা পাড়াকে, কারণ তারা সকলে এক সূত্রে বাঁধা পড়ে গিয়েছেন, সম্প্রীতির বাঁধনে জড়িয়ে প্রত্যেকের মন প্রাণ। আমাদের যেমন এই রহিম আমাদের কার্যকরী কমিটির সদস্য, বাসন্তী পুজো একসাথে ঠাকুর আনি আমরা, মাকে নিয়ে আসি গোলা থেকে। যে ওর খুব মন খারাপ যে রোজা, ও নিজে থেকে বললো আজকে রোজা রাখবো না ভাই, তোদের সাথে সব বেরোবো আমরা, সব আজকে সব এক। জীবনের সার কথাটা আসলে এরা বুঝে গেছেন। সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর সত্যি কথা বলতে কি, এখানে হারের কোনো প্রশ্নই নেই। জিতে গিয়েছেন রহিম ভাই, কারণ বিদ্বেষ, ভাগাভাগি, যুদ্ধের কথা নয়। তিনি শেখালেন এভাবেও ধর্ম পালন করা যায়। তিনি বুঝিয়ে দিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে সত্যি নাই। এত জায়গায় যে ধর্ম নিয়ে হানাহানি, সেটাই বোঝাতে চাইছি যে উৎসবে কিন্তু আমরা সবাই এক। ওই
মানুষ আগে আমরা। আবার ঈদ আসছে তো সামনে, ঈদের সময় আনন্দ করবো আবার সবাই একদম। আজ রঙের দিন, রঙিন হওয়ার দিন, একে অপরকে রাঙিয়ে তোলার দিন। এমন দিনে বড্ড মন আনচান ওদের, ঘরে মন কিছুতেই টিকছে না, এক ছুট্টে ওরা বেরিয়ে যেতে চায়। কোথায় জানেন? সেটাই বলবো আপনাদের, বলবো ওদের কথা, রাহুল, দীপা, রঞ্জনাদের কথা। ওরা বিশেষ কেউ নয়, এই যে নামগুলো বললাম আপনারা হয়তো চিনবেনও না, কিন্তু চেনা উচিত। এদের মুখগুলোও দেখে রাখুন, এদের জানা উচিত। কেন জানেন? কারণ ওরা যে কাজটা করছে, যে জিনিসটা ওরা মনে প্রাণে চাইছে, সেটা এই পৃথিবীতে এই আবহে আমাদের সবার চাহিদা হওয়া উচিত। ওদের কর্মকাণ্ড দেখে অনেকের মনে হতেই পারে এ আবার কি, নাক সিটকে অনেকে বলতে পারেন যত সব নাটুকে পোনা। কিন্তু একটা কথা আজকের দিনে আমি জোর গলায় বলবো, এই ছেলে মেয়েগুলো তাদের স্বপ্ন, তাদের ইচ্ছে সব বেঁচে থাক, ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। কারণ একমাত্র তাহলেই হয়তো বেঁচে যেতে পারি আমরা সবাই, এবং বেঁচে যেতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। দেখুন, ওরা শুধু চায় ধ্বংসের হাত থেকে বাঁচাতে। বিশাল চাহিদা কি সেটা? সুন্দরবন ভালো মতোই জানে প্রকৃতির রুদ্ররূপ কাকে বলে। প্রতি বছরই কোনো না কোনো ঝড় এসে তাদের জীবনটা তছনছ করে দেয়। আয়লা থেকে আমফান কত কি দেখে ফেলেছে এরাও এই বয়সেই। কত রাত কেটেছে আতঙ্ককে সঙ্গী করে, মাথার ছাদ হারানোর ভয় তাড়া করে বেড়ায় প্রতি মুহূর্তে। এত কিছুর মধ্যে ভরসা তো শুধু এরাই, এই ম্যানগ্রোভ অরণ্য, তাদের রক্ষাকর্তা। এদের কাছে না এলে এরা আর কোথায় যাবে? হোলির দিন এই গাছগুলিকে রং লাগিয়ে এই হোলিটা শুভ আরম্ভ করলাম। হোলির আমরা সারা বছরে ভাই ফোঁটাতে গাছকে ভাই ফোঁটা দিয়ে ভাই ফোঁটা শুরু করি, রাখি বন্ধনে রাখি বাঁধাই। মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলের পড়ুয়ারা দলে দলে এদিন হাজির বনে, বন রাঙিয়ে মাতোয়ারা ওরা। ওরা উদ্যোগ নিয়ে আমার কাছে এসেছিল যে এই যে হোলির আনন্দ, এই হোলির আনন্দে ওরা ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে সেখানে রং লাগিয়ে ওরা ম্যানগ্রোভ বাঁচিয়ে তোলার বা ম্যানগ্রোভকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা ওরা করবে এবং সকলকে এই উদ্যোগে সামিল করবে। কত বিপদের পথ আটকে দাঁড়িয়ে এই ম্যানগ্রোভ অরণ্য। যারা বোঝে না তাদের কাছে এসব শুধুই টাকার খনি। বন কেটে সাফ করে দেওয়া হচ্ছে, লোভের আগুনে জীবন ছাড়খাড়। এর থেকে কি মুক্তি নেই? ঝড় বন্যা থেকে আমাদের এই গাছগুলি আমাদের অনেকটাই রক্ষা করে এবং আমাদের ভূমিক্ষয় থেকেও বাঁচায়। এই গাছগুলি আমাদের আত্মীয় স্বজনের সম, বন্ধুর সম। ম্যানগ্রোভটা না কেটে যদি আমরা ম্যানগ্রোভটাকে রক্ষা করি তো আমাদের এই মৌসুমী দ্বীপ বা মৌসুমী আইল্যান্ড খুব ভালো থাকবে। ভালো থাকার মন্ত্রই শেখাতে চায় ওরা, চাইছে বাঁচতে, বাঁচাতে। সেই কারণেই প্রকৃতি পরিবেশ রক্ষার শপথ সবার মনে প্রাণে।